আসসালামু আলাইকুম। সকলকে কাজ শক্তি ক্ষমতার দ্বিতীয় ক্লাসে স্বাগতম। এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিংয়ের প্রথম ক্লাস। আগের ক্লাসটা ছিল থিওরির উপর অনেকটা, যে আমাদের ওই চ্যাপ্টারে যেই ধরনের ফর্মুলা বা যা যা টপিক আছে ওগুলো একটা থিওরিটিক্যাল ডিসকাশন ছিল আগের ক্লাসটা। তো এই ক্লাসটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে সাজানো। তো এইগুলোর সলিউশনগুলো আমরা জায়গায় দেখবো, ঠিক আছে। আমাদের প্রথমে এখানে দেখো, আমাদের প্রথমে বলা হয়েছে একটা চার্ট দেওয়া আছে, এখানে দুইটা মোটরের কথা বলা আছে, একটা হচ্ছে পি মোটর, একটা হচ্ছে কিউ মোটর। সেখানে হচ্ছে তারা একটা সাপ্লাই ট্যাঙ্কে পানি তুলছে, পানির ট্যাঙ্কের উচ্চতা, কার্যকর সময়, ত্বরণ এগুলো বলা হয়েছে। তো আমার যে প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, প্রথম কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে উদ্দীপকে পি দ্বারা মানে পি মোটর দ্বারা উঠানো পানির বিভব শক্তি কত, ঠিক আছে। তো আমরা বিভব শক্তি, গতিশক্তি সবই আমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছি। আমাদের দেখতে হবে পি মোটর দিয়ে সর্বোচ্চ পানির কতটুকু উঠানো হয়েছে। আমাদের বলা হয়েছে এই দেখো, সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর, পানির ভর কত, আমাদের পানির ভর এখানে দেওয়া আছে 2000 কেজি, ঠিক আছে। এবং পানির ট্যাঙ্কের যে উচ্চতাটা, ট্যাঙ্কের উচ্চতাটা কত, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আছে। মানে এটা যদি আমাদের ভূমি হয়, এখানে হচ্ছে আমাদের ট্যাঙ্কটা আছে, এবং ট্যাঙ্ক থেকে যে ভূমির উচ্চতাটা এটা কত, এটা হচ্ছে আমাদের 20 মিটার, ঠিক আছে। ট্যাঙ্ক থেকে আমাদের যে ভূমির যে এই হাইটটা আছে এটা হচ্ছে 20 মিটার, এবং যে পানির অ্যামাউন্টটা আছে, পানির অ্যামাউন্টের ওজন হচ্ছে 2000 কেজি, ঠিক আছে। তো আমরা এখানে জানি যে নিচের দিকে হচ্ছে গ্র্যাভিটির টানটা কত, আমাদের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, এখানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে বিভব শক্তি সমান হচ্ছে mgh, ঠিক আছে। এটা এই ফর্মুলাগুলো আমরা আগে দেখে আসছি। তো এটা যদি হয় তাহলে আমাদের পানির ওজন হচ্ছে 2000 কেজি, জি হচ্ছে 9.8, এবং এইচ মানে হাইট হচ্ছে আমাদের 20। তো এখানে আমাদের আনসারটা আসবে হচ্ছে 3,92,000 জুল। আমাদের নেক্সট মেতে বলা হয়েছে উদ্দীপকের কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত ব্যক্ত করো। আমাদের বলা হচ্ছে যে কিউ মোটরটা থেকে পি মোটরটা ভালো কিসের বেসিসে, কর্মদক্ষতার বেসিসে আমাদের এখানে এই জিনিসটাকে জাস্টিফাই করতে বলা হয়েছে। তা আমরা কর্মদক্ষতার ফর্মুলাটা দেখছিলাম। আমরা জানি যে কর্মদক্ষতা মানে হচ্ছে আমাদের যে আউটপুটটা আছে, আমাদের আউটপুট আর আমাদের যে ইনপুট আছে এটার শতকরা রেশিও, ঠিক আছে। এটার যে শতকরা অনুপাতটা আছে এটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের প্রথমে হচ্ছে পি এবং কিউর আউটপুট এবং ইনপুট এগুলো বের করা লাগবে। তাহলে চলো আমরা যদি প্রথমে পি এর ক্ষেত্রে চিন্তা করি, যে আমরা যখন পি মোটর নিয়ে কাজ করব, তো পি মোটরে আমাদের দেখো ইনপুটটা কত দেওয়া আছে, আমাদের ইনপুট দেওয়া আছে এখানে দেখো 2.8 কিলোওয়াট। দুইটার ক্ষেত্রে ইনপুটটা দেওয়া আছে, আমাদের আউটপুটটা বের করা লাগবে। আমাদের দেখো পি মোটরের ইনপুটগুলো দেওয়া আছে, পি এবং কিউ মোটরের ইনপুট দুইটার ক্ষেত্রেই দেওয়া আছে, দুইটারই ইনপুট পাওয়ারটা দেওয়া আছে, ঠিক আছে, ইনপুট ক্ষমতাটা দেওয়া আছে। আমরা আউটপুট সে কতটুকু ক্ষমতা মানে কতটুকু ইফেক্টিভ কাজ সে করতে পারছে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের ইনপুটটা ক্ষমতায় দেওয়া আছে, আমরা আউটপুটটাও ক্ষমতাতেই বের করব, ঠিক আছে। তো আমরা যদি পি এর ক্ষমতাটা বের করতে যাই, আমরা জানি ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়, ঠিক আছে। তো আমরা পি এর কাজ কতটুকু, পি এর কাজ পি কী করছে, পি হচ্ছে 2000 কেজি পানি তুলছে 20 মিটার উচ্চতায়, ঠিক আছে। 2000 কেজি পানি 20 মিটার উচ্চতায় তুলছে, এবং গ্র্যাভিটির টানটা কত ছিল, অভিকর্ষ ত্বরণ ছিল 9.8, ঠিক আছে। তার মানে আমার এখান থেকে ভূমি থেকে সে হচ্ছে 20 মিটার উচ্চতায় 2000 কেজি পানি তুলছে, এবং সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গ্র্যাভিটির এগেনস্টে, ঠিক আছে। আমার যে হাইটটা এটা হচ্ছে 20 মিটার, এবং নিচের যে গ্র্যাভিটির টানটা আছে এটা হচ্ছে 9.8। তার মানে তার কাজটা কত, তার কাজটা হবে এই পানির বিভব শক্তির সমান, ঠিক আছে। কারণ এইখান থেকে তুলতে তার যতটুকু কাজ হয়েছে, এইখান থেকে যখন আমি এখানে তুলছি যতটুকু কাজ হয়েছে, এই কাজটুকুই পানির মাঝে বিভব শক্তি হিসেবে স্টোর করা হয়েছে, ঠিক আছে। আমরা বিভব শক্তির ফর্মুলাটা এখানেই জানি, এই যে আমাদের এখানে বিভব শক্তির ফর্মুলা লেখা আছে। তাহলে আমাদের এখানে কাজটা কত হবে, সেম কাজটাই এখানে হয়েছে, তার মানে হচ্ছে 3,92,000 জুল। তো 3,92,000 জুল যদি তার কাজ হয়, তাহলে সময় কতক্ষণ লাগছে, তার সময় লাগছে হচ্ছে 210 সেকেন্ড, ঠিক আছে। 210 সেকেন্ড হচ্ছে তার সময় লাগছে। তার মানে এখান থেকে যদি আমি পি এর ক্ষমতাটা বের করতে চাই, আমার পি এর ক্ষমতাটা কত আসে দেখো, পি এর ক্ষমতা আসবে যে 3,92,000 ডিভাইডেড বাই 210। আমাদের এই ভ্যালুটা আসতেছে হচ্ছে 1866.66, ঠিক আছে, 1866.66 ওয়াট। এখন আমাদের যে ইনপুটটা আছে এটা হচ্ছে কিলো ওয়াটে দেওয়া আছে, কিন্তু আমাদের যে আউটপুটটা আমরা এখানে ওয়াটে বের করছি। তো আমরা দুইটা কাজ করতে পারি, আইদার আমাদের আউটপুটটারে কিলো ওয়াটে নিয়ে যেতে পারি, অথবা ইনপুটটারে ওয়াটে নিয়ে আসতে পারি। তো এটা আমরা পরবর্তীতে করা যাবে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের কিউ মোটরের কাজটা দেখি, ঠিক আছে, কিউ মোটরের আবার ক্ষমতার ক্ষেত্রে ফর্মুলা সেমই থাকবে। এখন কিউ মোটরটা কী করছে, কিউ মোটর পানি তুলছে হচ্ছে আমার 2100 কেজি, ঠিক আছে, 2100 কেজি পানি তুলছে, এবং ট্যাঙ্কারের যে উচ্চতাটা আছে, ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। মানে এটা হচ্ছে যদি আমরা মাটি ধরি, মাটির থেকে সে হচ্ছে 15 মিটার উচ্চতায়
পানি তুলছে এবং পানির ওয়েটটা কত ছিল, পানির ওয়েট হচ্ছে 2100 কেজি, ঠিক আছে। এবং নিচে গ্র্যাভিটির যে টানটা হচ্ছে সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে আবার সেম জিনিসটাই হবে। আমার এখানে যে পানির যে বিভব শক্তিটা আছে সেটাই তার কাজের সমান, কারণ আমার মাটি থেকে এখানে পানি তুলতে যতটুকু কাজ হয়েছে সেই কাজটাই পানির মাঝে বিভব শক্তি হিসেবে স্টোর হয়েছে, ঠিক আছে। তার মানে আমার কিউ শক্তির ক্ষেত্রে আমার বিভব কত হবে, আবার MGH হবে। এম কত, এম হচ্ছে আমার 2100 কেজি, জি হচ্ছে 9.8 এবং এইচ হচ্ছে 15। আমার এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 308700 জুল। তো আমার তো কাজ নিয়ে যেখানে আমাদের কিউর ইনপুটটা হচ্ছে পাওয়ারে, তা আমরা আউটপুটটাও পাওয়ারে নিব, ঠিক আছে। তো আমরা আউটপুটটা যদি পাওয়ারে নিই, আউটপুটটা কত হবে, আমাদের যে ক্ষমতাটা আছে ক্ষমতাটা কত হবে, ক্ষমতা হচ্ছে কাজ বাই সমন। তো কাজ হচ্ছে আমাদের 308700 এবং আমাদের সময় কত, সময় লাগছে আমাদের এখানে 180 সেকেন্ড, ঠিক আছে, 180 সেকেন্ড। তাহলে আমাদের পাওয়ার ক্ষমতাটা কত হবে, আমাদের ক্ষমতাটা হচ্ছে এখানে 1715 ওয়াট, 1715 ওয়াট। তো আমি এখানে দেখো দুইটারই ওয়াটটা মানে ক্ষমতাটা পেয়ে গেছি। আমাদের এখানে ইনপুট পাওয়ারটাও আছে, আউটপুট পাওয়ারটাও আছে, ঠিক আছে। ইনপুট আউটপুট দুইটা পাওয়ার এই জায়গায় আমাদের আছে, ওকে। তো আমরা যদি এখানে একটু জায়গা বানাই এটা নিয়ে, এটার জন্য এখন আমার দুইটা জিনিসের কর্মদক্ষতা বের করতে হবে, ঠিক আছে। তা আমি যদি পি এর কর্মদক্ষতাটা বের করতে চাই, যে পি এর ক্ষেত্রে কর্মদক্ষতা কত হবে, তো কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কর্মদক্ষতার ফর্মুলা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো আউটপুটটা কত আমাদের এখানে, আউটপুট হচ্ছে 1866.66, ঠিক আছে, 1866.66। এটা ছিল ওয়াটে এবং ইনপুটটা কত, ইনপুট হচ্ছে 2.5 কিলো ওয়াট। তো কিলো ওয়াটে আমরা রাখবো না, আমরা এটার ওয়াটে নিয়ে যাব। তো কিলো ওয়াটে নিতে হলে আমাদের কী করতে হবে, আমাদের এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 1000 ইন্টু 100%। তো আমাদের এখানের ভ্যালুটা আসবে 74.66%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি মোটরের কর্মদক্ষতা। আমরা যদি এখন কিউ মোটরের কর্মদক্ষতা দেখতে চাই, তো কিউর ক্ষেত্রে কর্মদক্ষতাটা কত হবে, তা আমাদের এখানে ইনপুটটা কত আছে, ইনপুট হচ্ছে আমাদের 2.4 কিলো ওয়াট বা 2.4 ইন্টু 1000 এবং আউটপুটটা আছে হচ্ছে আমাদের 1715 ওয়াট, ঠিক আছে। আমরা এখানে কিলো ওয়াটকে ওয়াটে নিয়ে গেছি এবং 1715 ওয়াট ইন্টু 100%। আমাদের এখানকার ভ্যালুটা আসছে হচ্ছে 71.45%। তো এখানে আমাদের এখানে জিনিসটা হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল যে আমাদের যে পি এর যেই ভ্যালুটা হচ্ছে, পি এর যে কর্মদক্ষতাটা আছে সেটা কিউর কর্মদক্ষতা থেকে বেশি, ঠিক আছে। আমাদের যে পি এর কর্মদক্ষতাটা সেটা কিউর কর্মদক্ষতা থেকে বেশি। তো এখানে আমরা বলতে পারবো যে যেহেতু পি এর কর্মদক্ষতাটা পিউর কর্মদক্ষতা থেকে বেশি, তার মানে আমার পি এর যে পি মোটরটা আমাদের কাজ করার ক্ষেত্রে শ্রেয়। তাহলে দেখো আমাদের পরের ম্যাথটাতে আমরা যাই। পরের ম্যাথে কী বলা হয়েছে, আমাদের বলা হচ্ছে এ বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো, এখানে একটা বস্তু আছে এ বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঠিক একই সময়ে অ্যাট দ্য সেম টাইম যখন আমার এখান থেকে ছাড়া হয়েছে, সেম সময় আমার বি বস্তুটাকে নিচের থেকে ছোড়া হয়েছে, উপর দিকে ছোড়া হয়েছে। এবং কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে, মানে একটা টাইমে তারা কি হয় যে একটা সেম পজিশনে আসার পরে এ নিচের দিকে নেমে যায় এবং বি উপর দিকে নেমে যায়, উঠে যায়, ঠিক আছে। আমাদের প্রথম কোয়েশ্চেনটা বলা হয়েছে অর্ধেক উচ্চতায় এ বস্তুর বেগ কত হবে, ঠিক আছে। অর্ধেক উচ্চতায় এ বস্তুর বেগ কত হবে। তো এই ম্যাথগুলো অনেকভাবে করা যায়, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো এই জায়গায় শক্তির যে নিত্যতার সূত্রটা আছে, শক্তির নিত্যতার সূত্র ইউজ করলে এই অঙ্কটা অনেক ইজিলি করা যায়, বুঝছো। দেখো আমাদের বলা হয়েছে যে এ বস্তুর ক্ষেত্রে যদি আমরা এখন আপাতত বি বস্তু নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা হচ্ছে এ বস্তু নিয়ে চিন্তা করি। এখানে হচ্ছে এ বস্তুটা আছে, এ বস্তু থেকে যে ভূমির যে হাইটটা আছে, ভূমির হাইটটা কত, ভূমির হাইট হচ্ছে 120 মিটার, ঠিক আছে। ভূমির হাইট হচ্ছে 120 মিটার। তো যেহেতু আমাদের বলা হয়েছে অর্ধেক উচ্চতায়, তাহলে অর্ধেক উচ্চতা কত হবে, অর্ধেক উচ্চতা হবে 60 মিটার, ঠিক আছে। আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের অর্ধেক উচ্চতা কত, 60 মিটার। তা আমাদের বলা হচ্ছে অর্ধেক উচ্চতায় আসার পরে আমাদের যে বেগটা আছে, বেগটা কত হবে। তুমি একটা জিনিস দেখো, অর্ধেক উচ্চতায় আসার পরে আমার এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায় আমার একটা টোটাল এনার্জি ছিল এবং 60 মিটারে আসার পরেও আমার টোটাল এনার্জিটা সেম থাকবে, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ম্যাথগুলো করি সেখানে হচ্ছে শক্তির নিত্যতা ইউজ করা হয়, মানে শক্তি অলওয়েজ সেম থাকে, ঠিক আছে। তা আমার যে সর্বোচ্চ উচ্চতায় যে শক্তিটা এবং 60 মিটারের যে শক্তিটা দুইটা সেম, ওকে। তো সর্বোচ্চ উচ্চতায় শক্তিটা কত হবে, সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি কি আমরা একটা বস্তুতে দুই ধরনের শক্তি থাকে, একটা হচ্ছে কি আমাদের পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো সর্বোচ্চ উচ্চতাতে কোনো কাইনেটিক এনার্জি নাই, যেহেতু আমাদের এখানে বেগটা 0, তার মানে আমার সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি কত হবে, 0 হবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় যতটুকু এনার্জি আছে পুরাটাই কি আমাদের পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল বা স্থিতিশক্তিটা কত হবে, MGH যেটা দেওয়া আছে, ধরলাম আমার যে এ বস্তুটা আছে, এ বস্তুর ভর কত দেওয়া আছে 0.2 কেজি।
তার মানে আমার এখানে পটেনশিয়াল এনার্জি কত হবে 0.2 ইন্টু 9.8 ইন্টু 120। তো এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতায় পটেনশিয়াল এনার্জি, তার মানে আমার টোটাল এনার্জিটাও আমার পটেনশিয়াল এনার্জির সমান। তোমার যে সর্বোচ্চ শক্তিটা এই জায়গায় কত হবে, সর্বোচ্চ শক্তিটা যদি আমরা ক্যালকুলেট করি সেটা আসবে হচ্ছে 235.2 জুল। ওকে, তো আমি আমার সর্বোচ্চ উচ্চতাটা পেয়েছি। এবং আমাদের যে 60 মিটার উচ্চতায় যে শক্তিটা হবে, 60 মিটার উচ্চতায় যে সর্বোচ্চ শক্তি, সর্বমোট শক্তি সেটাও কত থাকবে, 60 মিটারের সর্বমোট শক্তিটা কত থাকবে, আমাদের 235.2 জুলই থাকবে। কিন্তু 60 মিটার উচ্চতায় আমার যে দুইটা এনার্জি, মানে হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, দুইটা কিন্তু তখন ভিন্ন ভিন্ন, কারণ তখন আমার পটেনশিয়ালও থাকবে, কাইনেটিকও থাকবে। দুইটার যোগফলের ভ্যালুটা কত আসবে, দুইটার যোগফলের ভ্যালুটা আসবে আমার সর্বোচ্চ বা সর্বমোট যে শক্তিটা, ঠিক আছে। দুইটার যোগফলের ভ্যালুটা কত আসবে, সর্বমোট মানে হচ্ছে 235.2 জুল। এটা আমরা কীভাবে ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র হিসেবে। আমরা জানি যে কোনো পজিশনে সর্বমোট শক্তিটা সেম, তো আমরা বস্তু সর্বোচ্চ অবস্থায় সর্বমোট শক্তিটা বের করছি, এবং তার মানে হচ্ছে 60 মিটার অবস্থায় যখন অর্ধেক আসবে তখন আমার মোট যে শক্তিটা আছে ওইটা সেম থাকবে। তো সেখানে কী হবে, বস্তুর একটা স্থিতিশক্তি থাকবে, একটা গতিশক্তি থাকবে, এবং দুইটা যোগ করার পর সর্বমোট শক্তিটা হবে। তো স্থিতিশক্তি দেখো কত হবে, স্থিতিশক্তি এম কত হবে, এম হচ্ছে 0.2, জি হচ্ছে 9.8, এবং এইচ কত, বস্তুর যে মাটি থেকে যে উচ্চতাটা সেটা কত এখন, সেটা হচ্ছে এখন 60 মিটার প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফের জায়গায় হাফ থাকলো, এম কত 0.2, এবং ভিটা কত, ভি আমরা জানি না, ভিটাই বের করা লাগবে, ইকুয়াল টু কত হবে 235.2 জুল, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করি, এই ভ্যালুটা আসবে 117.8 জুল, ঠিক আছে। এবং এখান থেকে কাটার পরে থাকবে 0.1 ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 235.2। তো এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, এখানে আমি আমার ভি এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমার ভি এর ভ্যালুটা কত হবে, ভি এর ভ্যালুটা হবে হচ্ছে 235.2 মাইনাস 117.8 ডিভাইডেড বাই 0.1 হোল রুট। তো এটা যদি আমরা সলভ করি, আমার ভি এর ভ্যালুটা আসবে হচ্ছে 34.26 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলো আনসারগুলো বের করতে পারি। এখানে যদি আমরা শক্তির নিত্যতা ছাড়া অন্য সিস্টেমেও ম্যাথটা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে আমার ম্যাথটা অনেক বড় হয়ে যাবে এবং প্রচুর টাইম কনজিউমিং। তো এই ধরনের ম্যাথ যখন আমাদের এরকম বলবে, যখন আমাদের ভ্যালোসিটি বের করতে বলবে বা বেগ বের করতে বলবে, ঠিক আছে, যদি আমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় বেগ বের করতে বলে, তখন আমরা এইভাবে শক্তির নিত্যতা ইউজ করে খুব সহজেই ম্যাথগুলো করে আসতে পারবো, ঠিক আছে। এবং শক্তির নিত্যতা বলতে কী বোঝায়, যে কোনো পজিশনে, একটা বস্তুর যে কোনো পজিশনে যে সর্বমোট শক্তিটা হবে, সর্বমোট শক্তি কত হবে, সবসময় সমান হবে, ঠিক আছে। এবং সর্বমোট শক্তি কখনো চেঞ্জ হয় না একটা আইসোলেটেড কন্ডিশনে। আমরা যে ফিজিক্সের ম্যাথগুলো করি, এগুলো হচ্ছে আইসোলেটেড কন্ডিশন চিন্তা করা হয়, যেখানে শক্তির কোনো অপচয় নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোনো পজিশনে শক্তির যে আমরা কাইনেটিক এবং পটেনশিয়াল মানে গতিশক্তি এবং স্থিতিশক্তি যোগ করে যেটা পাই সেটা অলওয়েজ সমান হবে, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা এই ম্যাথগুলো যখন করব, ইজিলি আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। তাহলে চলো আমাদের পরের ম্যাথটা দেখা যাক। আমাদের পরের ম্যাথে বলা হচ্ছে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে যে তারা কোন হাইটে একে অপরকে অতিক্রম করতেছে। ওকে, তো আমরা যদি দুইটা ইন্ডিভিজুয়াল জিনিস বস্তুগুলো আঁকাই, একটা হচ্ছে আমাদের এ বস্তু, একটা হচ্ছে বি বস্তু। এখন যখন আমাদের দুইটা বস্তু মিলিত হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে তারা সেম টাইমে মিলিত হবে, ঠিক আছে। আমাদের দুইটা বস্তু যদি আমরা আলাদা আঁকাই, যে এটা হচ্ছে আমাদের এ বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ বস্তু যেটা হচ্ছে উপর থেকে নিচে পড়তেছে, এবং এটা হচ্ছে আমাদের বি বস্তু যেটা হচ্ছে নিচের থেকে উপরে উঠতেছে, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা অ্যাট্রিবিউটস আছে, এবং তারা একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে সেম দূরত্ব, মানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় তারা একই সাথে মিলিত হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি কি, যে আমরা যদি ফিগারটাতে দেখি যে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো বা বি বস্তুটা এই জায়গায় উঠবে এবং এ বস্তুটা এই জায়গায় নামবে, তার মানে একটা জায়গায় তারা মিলিত হবে, মানে এ বস্তু এতটুকু ডিস্টেন্স কভার করবে এবং বি বস্তু এতটুকু ডিস্টেন্স কভার করবে, এবং তাদের যে দূরত্ব, তারা যে দূরত্বটা অতিক্রম করবে, আমাদের যে এ বস্তুর দূরত্ব অতিক্রম এবং বি বস্তুর দূরত্বের অতিক্রম, তাদের যোগফলটা 120-এর সমান হবে, ঠিক আছে। এটা আমরা কীভাবে বুঝলাম, দেখো এ বস্তু যদি এখান থেকে এতটুকু নামে, বি বস্তু অবভিয়াসলি এতটুকু উঠতে হবে এই জায়গায় মিলিত হওয়ার জন্য, তার মানে আমার যে টোটাল যে দূরত্ব হবে সেটা 120-এর সমান হবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে আমাদের দূরত্বটা সলভ করার ক্ষেত্রে। তো আমরা দেখো আমাদের এ বস্তুর কী কী অ্যাট্রিবিউটস দেওয়া আছে, এখানে এ বস্তুর ভর দেওয়া আছে, এ বস্তুর ভর কত 0.2 কেজি। এখানে হচ্ছে আর কিছু দেওয়া নেই, কিন্তু এ বস্তুর নিচে একটা কাজ, গ্র্যাভিটি কাজ করতেছে, তার মানে জি এর ভ্যালুটা কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটুক ভ্যালু আমরা হচ্ছে এ বস্তুর ক্ষেত্রে পাইছি। বি বস্তুর ক্ষেত্রে কী দেওয়া আছে, বি বস্তুর ভর দেওয়া আছে, বি বস্তুর ভর কত, এম হচ্ছে 1.913 কেজি,
ঠিক আছে, এবং বি বস্তুর যে ইনিশিয়াল বেগটা কত, ইনিশিয়াল বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং বি বস্তুর যে জি কত নিচের দিকে টানছে কততে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বি বস্তুর ইউ কিন্তু উপরের দিকে। ওকে, ইউ হচ্ছে উপরের দিকে, মানে ইনিশিয়াল যে বেগটা এটা উপরের দিকে, এবং জি এর টান নিচের দিকে। ওকে, এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা দুইটা বস্তু যদি আলাদা আলাদা ডিস্টেন্স কাভার করে আমরা মনে করলাম কি যে সময়টা হবে, সময়টা হচ্ছে টি সেকেন্ড। আমরা ধরে নিলাম যে সময়টা হচ্ছে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ড পরে দুইটা বস্তু একটা দূরত্ব অতিক্রম করবে। তো টি সেকেন্ড পরে আমাদের এ বস্তুটা কতটুকু অতিক্রম করে, ঠিক আছে, টি সেকেন্ড পর। তো টি সেকেন্ড পরে এ বস্তুর অতিক্রান্ত দূরত্বটা কত হবে, আমরা জানি যে ওই যে আমাদের গতির চ্যাপ্টার আমরা ফর্মুলাটা দেখছি যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গতির চ্যাপ্টারের ফর্মুলা। তো আমার এই টি সেকেন্ড পরে আমার দূরত্বটা দেখা লাগবে। তো টি সেকেন্ড পরে আমার দূরত্বটা কত হবে, দেখো ইউ কত, আমাদের ইনিশিয়াল কোনো বেগ নাই, ইউ যেহেতু 0 তার মানে আমার পুরো ভ্যালুটাই হবে কত, 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু জিটি, জি এর ভ্যালু কত আসবে 9.8, এবং টি এর ভ্যালুটা আমরা জানি না, মানে হচ্ছে টি স্কোয়ার। তো এই ভ্যালুটা আসবে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তার মানে টি সেকেন্ড পরে আমার যে এ বস্তুটা সেটা কতটুকু আসবে, এই যে আমার টি বস্তুর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 4.9 টি স্কোয়ার। ওকে, 4.9 টি স্কোয়ার। তো আমরা এখন দেখি যে টি সময় পরে আমার বি বস্তুটার কী অবস্থা হয়। তো বি বস্তুর ক্ষেত্রে কী হবে, একই ফর্মুলা ইউজ হবে টি সেকেন্ড পর। তো ফর্মুলা কী হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমরা যখন ইউকে পজিটিভ ধরবো, ইউ যদি আমরা পজিটিভ ধরি তাহলে আমাদের জি অলওয়েজ নেগেটিভ হয়ে যাবে, কারণ বিপরীত দিকে। উপর দিক যদি পজিটিভ ধরি নিচের দিকটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে গতি যেদিকে সেই দিকটা আমরা পজিটিভ ধরবো, তাহলে আমাদের ম্যাথগুলো ইজি হবে। ঠিক আছে, কারণ আমরা যদি এখানে ইউকে নেগেটিভ ধরি, আমার যে এইচটা আছে এইচটাকেও নেগেটিভ ধরতে হবে, কারণ তার দূরত্ব যেটা অতিক্রম করতেছে সেটাও উপরের দিকে দূরত্ব অতিক্রম করতেছে। ঠিক আছে, তো আমাদের এত কষ্ট করার দরকার নেই, কারণ যেদিকে দূরত্ব অতিক্রম করবে কারণ গতি যেদিকে থাকবে সেই দিকটাতে দূরত্ব অতিক্রম করবে, তাই গতি যেদিকে থাকবে সেই দিকটা আমরা পজিটিভ ধরবো, আমাদের কাজটা ইজি হবে। ওকে, তার মানে আমাদের ইউ কত ছিল, আমাদের ইউ বলা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে হচ্ছে 30 টি। এখানে আমাদের জিটা কী হয়ে যাবে, জি হয়ে যাবে নেগেটিভ, প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু কত 9.8, কিন্তু চিহ্ন হবে কি নেগেটিভ, মানে হচ্ছে মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি এর ভ্যালু আমরা জানি না, মানে হচ্ছে টি স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আসবে কত, 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। ওকে, তার মানে আমার বি এর যে ভ্যালুটা কত আসছে, বি এর ভ্যালুটা আসছে হচ্ছে এখানে 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখছিলাম যে দুইটা ভ্যালুর যোগফল কত আসবে, 120-এর সমান। ওকে, তার মানে আমি হচ্ছে ওই যে দুইটা ভ্যালুর যোগফল, দুইটা দূরত্বের যোগফল 120-এর সমান হবে, এটা যদি আমি এখানে যোগ করি তার মানে আমার এর দূরত্বটা কত হবে, যে এর দূরত্ব প্লাস বি এর দূরত্ব সমান হবে 120। আমার এর দূরত্ব কত, এর দূরত্ব হচ্ছে 4.9 টি স্কোয়ার, আমার বি এর দূরত্ব হচ্ছে 30 টি মাইনাস 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 120। ঠিক আছে, তাহলে এখানে আমার তাহলে আমাদের এই দুইটা ভ্যালু কাটাকাটি চলে যাবে, কারণ একটা পজিটিভ 4.9 টি স্কোয়ার আর একটা নেগেটিভ 4.9 টি স্কোয়ার। তাহলে বাকি থাকলে হচ্ছে 30 টি ইজ ইকুয়াল টু 120। আমার টি সমান হচ্ছে 120/30, ভ্যালু আসবে হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, তার মানে 4 সেকেন্ডের মাথায় তারা একজন আরেকজনের সাথে মিলিত হবে। ওকে, 4 সেকেন্ডের মাথায় তারা একজন আরেকজনের সাথে কী হবে, মিলিত হবে। তো এখন আমার বের করতে হবে যে 4 সেকেন্ডে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করে, 4 সেকেন্ডে কার কী অবস্থান থাকে, 4 সেকেন্ডে এ কতটুকু নিচে নেমে আসে এবং বি কতটুকু উপরে ওঠে। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমরা কী করবো, এই 4 সেকেন্ডের ভ্যালুটা আমরা এখানে প্লেস করে দিব। তাহলে কী আসে দেখো, 4.9 ইন্টু 4 স্কোয়ার। ওকে, তো আমাদের ভ্যালুটা কত আসে, আমাদের ভ্যালুটা আসবে 78.4 মিটার। তার মানে আমাদের এ বস্তুটা উপর থেকে 78.4 মিটার নিচে নেমে আসতেছে। ওকে, 78.4 মিটার। তার মানে আমার ভূমির থেকে আমার টোটাল এ বস্তুটা ছিল কত, 120 মিটার উপরে ছিল, সে 78.4 মিটার নিচে নেমে আসছে, মানে এই পজিশনে যে উপর থেকে যে তার ডিস্টেন্সটা এটা হচ্ছে 78.4 মিটার। তাহলে ভূমি থেকে ডিস্টেন্সটা আমরা ইজিলি বের করতে পারবো। তো সিমিলারলি আমরা যদি এই ভ্যালুটা এখানে প্লেস করি তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে, আমাদের এই ভ্যালুটা যদি এখানে প্লেস করি তা আমরা এখানে প্লেস করে দেখতে পারি, অথবা 120 থেকে মাইনাস করেও দেখতে পারি। ঠিক আছে, আমাদের এই ভ্যালুটা আসবে কত, 41.6 মিটার। তার মানে আমার বি বস্তুটা ভূমি থেকে 41.6 মিটার উপরে থাকবে। ওকে, তো বি বস্তুটা এখানে থাকবে,
যেটা হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে, 41.6 মিটার উপরে। ওকে, তো আমরা যে এই হাইটটুকু বের করছি, তো এইখানে এই হাইটটুকু আসলে বের করার দরকার ছিল না, ঠিক আছে। তো এই হাইটটুকু এই পুরা অঙ্কটা আরও অনেক শর্টে করা যায়, কিন্তু এই অঙ্কটা লংয়ে করাই দিলাম, কারণ এই ধরনের তোমাদের অনেক ম্যাথ থাকবে যেখানে হচ্ছে এই হাইটটুকু বের করতে বলতে পারে, ঠিক আছে। এখন তোমরা যদি এই সিস্টেমে করতে না, এখন তোমরা কী করতে পারবা ইজিলি, এই জায়গায় যে তাদের যে এই পজিশনে মিলিত হওয়ার অবস্থানে তাদের শক্তিটা কত হবে, তো এটা বের করার জন্য আমাদের সেই শক্তির নিত্যতার সূত্র কাজে লাগবে। কেন বলো তো? জানো, কারণ শক্তির নিত্যতা আমরা জানছি যে একটা বস্তু সর্বোচ্চ যে শক্তিটা আছে, সর্বমোট যে শক্তিটা, সেটা সকল পজিশনে সেম। তার মানে এ বস্তুর যে সর্বমোট শক্তি এবং বি বস্তুর যে সর্বমোট শক্তি, সেটা সকল পজিশনে সেম। একটা জিনিস দেখো, এ বস্তু যখন আমার সর্বোচ্চ উচ্চতায় ছিল, ঠিক আছে, আমরা যেটা নতুন পেজ নেই, দেখো আমাদের ফিগারটা ছিল অনেকটা এরকম, যে এ বস্তু নিচে নামছে এবং বি বস্তু উপরে উঠতেছে, এবং তাদের কিছু ভ্যালু দেওয়া ছিল, যে এ বস্তুর ভ্যালু হচ্ছে 0.2 কেজি, ঠিক আছে, বি বস্তুর যে ম্যাসটা হচ্ছে সেটা হচ্ছে 1.913 কেজি, ঠিক আছে, এবং বি বস্তুর যে ইনিশিয়াল ভ্যালোসিটিটা সেটা ছিল 30 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো, আমরা যদি এ বস্তু এবং বি বস্তুর সর্বমোট শক্তিটা বের করি, তাহলে আমরা আমাদের আনসার পাই যেতেছি, কারণ আমাদের যখন মিলিত অবস্থায় থাকবে, মিলিত অবস্থায় তাদের সর্বমোট শক্তি চেঞ্জ হবে না। ওকে, আমাদের এখানে যে আমাদের যে শক্তিটার কম্পেয়ার করতে বলা হয়েছে, সেটা সর্বমোট শক্তির কম্পেয়ার করতে বলা হয়েছে। আমাদের এখানে গতিশক্তি বা স্থিতিশক্তি আলাদা করে বলা হয়নি, সর্বমোট শক্তিটা বলা হয়েছে। তাহলে আমরা যদি এ বস্তু এবং বি বস্তু সর্বমোট শক্তি বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে মিলিত অবস্থায় তাদের শক্তিটা কি চেঞ্জ হবে কি হবে না। তাহলে আমাদের এ বস্তুর সর্বমোট শক্তিটা, আমাদের এ বস্তু যখন উচ্চতায় আছে, তখন তার যে ভূমি থেকে উচ্চতাটা সেটা হচ্ছে 120 মিটার। তাহলে এই অবস্থায় তার যে দুই ধরনের শক্তি থাকবে, একটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, আরেকটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। তো পটেনশিয়াল এনার্জিটা কত হবে? পটেনশিয়াল এনার্জি হবে 0.2 মানে mgh, 0.2 ইন্টু 9.8 ইন্টু 120, ঠিক আছে। এবং কাইনেটিক এনার্জিটা হবে 0, কারণ কি এখানে তার কোনো প্রকার বেগ নেই, কোনো প্রকার বেগ যেহেতু নাই, তার মানে তার কাইনেটিক এনার্জিটা হবে 0। তো এখানে তার সর্বমোট যে শক্তিটা হবে সেটা হবে 235.2 জুল, ঠিক আছে। এবং আমাদের যদি বি বস্তুর কথা চিন্তা করি, তো বি বস্তুর এখানে দুই ধরনের শক্তি থাকবে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো বি বস্তুর পটেনশিয়াল এনার্জিটা কত হবে? পটেনশিয়াল এনার্জি হবে 0, কারণ কি mgh, আমাদের এইচটা এখানে 0, মাটির সাথে তার যে দূরত্বটা সেটা হচ্ছে 0, যেহেতু এইচ 0, তার মানে পুরো ভ্যালুটাই হবে 0, প্লাস আমাদের এখন কাইনেটিক এনার্জিটা বের করতে হবে। কাইনেটিক এনার্জি কত হবে? হাফ ইন্টু ম্যাস, কত বলা হয়েছে এখানে? ম্যাসটা বলা হয়েছে 913, এবং ভি স্কোয়ার মানে হচ্ছে ভ্যালোসিটি স্কোয়ার, মানে হচ্ছে 30 স্কোয়ার। ওকে, কারণ ইনিশিয়াল ভ্যালোসিটিটা এখানে 30, এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 344.34 জুল। আমাদের বি বস্তুর যে সর্বমোট শক্তিটা আছে সেটা হচ্ছে এ বস্তুর সর্বমোট শক্তি থেকে মোটামুটি অনেকটা বেশি, দুইটা সেম না। তার মানে এ বস্তুর যে সর্বমোট শক্তিটা এবং বি বস্তুর সর্বমোট শক্তিটা সেম না। যেহেতু ইনিশিয়াল কন্ডিশনে তাদের সর্বমোট শক্তি সেম হয় নাই, তার মানে আমরা বলতে পারবো কি তাদের যে মিলিত অবস্থাতেও তাদের সর্বমোট শক্তিটা সেম হবে না। ওকে, তো এইখানে তাদের সর্বমোট শক্তি সমান হবে কি না, এর জন্য আমাদের এত বড় ম্যাথ করার দরকার নেই, এই ম্যাথটুকু আমাদের এই ম্যাথের জন্য দরকার নেই। তো এই ধরনের ম্যাথ অন্য কিছু অনেক জায়গায় দেখতে পারো, যেখানে হচ্ছে এইভাবে বলবে যে কোন জায়গায় মিলিত হবে, হাইটটা বের করতে হবে, এর জন্য আমি এই ম্যাথটা করাই দিলাম এখানে, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র যদি এই ধরনের ম্যাথ আসে যে শক্তি সমান হবে কিনা, তুমি যদি তাদের সর্বমোট শক্তিটা বের করে দেখাইতে পারো যে সমান হইলে তার মানে মিলিত অবস্থায় সমান হবে, আর যদি দেখো সর্বমোট শক্তি সমান না, তার মানে মিলিত অবস্থাতেও তাদের সর্বমোট শক্তি সমান হবে না, কারণ শক্তির নিত্যতা অনুযায়ী সকল পজিশনে তাদের সর্বমোট শক্তিটা সেম থাকবে। ওকে, ইনিশিয়াল কন্ডিশনের সাথে যদি তাদের দুজনের সর্বমোট শক্তি সমান হয়, তাহলে মিলিত অবস্থাতেও সর্বমোট শক্তি সমান হবে, অর নট তাদের সর্বমোট শক্তি কোনো পজিশনেই সর্বমোট শক্তি সমান হবে না, ঠিক আছে। তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখা যাক। আমাদের নেক্সট ম্যাথে কী বলছে দেখো, দুইটি তড়িৎ মোটর আছে, যে মোটরগুলো 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে, ঠিক আছে। 30 সেকেন্ডে 800 লিটার এবং 1200 লিটার পানি তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। আমাদের প্রথম কোশ্চেনটা করছে যে প্রথম মোটরের কর্মদক্ষতা কত। তো আমরা জানি কি কর্মদক্ষতা মানে হচ্ছে আমাদের ইনপুট বাই আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে আউটপুটটা থাকবে, আউটপুট বাই ইনপুট, এবং সেটার শতকরা করতে হবে আমাদের এখানে, ঠিক আছে, পার্সেন্টেজ করতে হবে। তো আমাদের দেখতে হবে যে আমাদের প্রথম মোটরের ইনপুটটা কত বা আউটপুটটা কত। তো আমাদের বলা হচ্ছে যে প্রথম মোটরের
সর্বমোট ক্ষমতাটা কত আছে? ক্ষমতাটা হচ্ছে 20 কিলোওয়াট। তার মানে আমার ইনপুট যেটা থাকবে সেটা হচ্ছে কত? 20 কিলোওয়াট। তার আমাদের আউটপুটটা বের করা লাগবে। তা আউটপুটে কী বলছে দেখো, 30 মিটার উঁচু বাড়িতে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এটা যদি ভূমি হয়, এখানে একটা মনে করো একটা বাড়ি আছে যেটার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 30 মিটার। তো 30 মিটার উঁচু বাড়িতে প্রথম দেখো যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার। তার মানে হচ্ছে প্রথম মোটরটা কত লিটার পানি তুলছে? 800 লিটার পানি তুলছে, ঠিক আছে? তো 800 লিটার পানি তুলছে এবং পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি, ঠিক আছে? পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি। তার মানে পানিতে এখানে যেহেতু 800 লিটার, তার মানে 800 লিটার আমরা 800 কেজিও বলতে পারি, ঠিক আছে? এটা মনে রেখো যে ডেনসিটি মানে ঘনত্ব অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। পানির ঘনত্ব অনুযায়ী পানির 800 লিটার সমান হচ্ছে 800 কেজি, ঠিক আছে? মানে পার লিটারে 1 কেজি হবে। তার মানে 30 মিটার উচ্চতায় 800 কেজি পানি প্রথম ইয়েটা তুলছে কত সেকেন্ড সময়ে? 30 সেকেন্ড সময়ে, ঠিক আছে? 30 সেকেন্ড সময়ে। তা আমার লাগবে কি? আমার লাগবে তার আউটপুট ইয়েটা কত, আউটপুট ক্ষমতাটা কত। তা আমরা জানি ক্ষমতার ফর্মুলা কি? ক্ষমতার ফর্মুলা হচ্ছে যে আমাদের কাজ বাই সময়, কাজ বাই সময়। তো আমাদের সময়টা কত? সময় তো আমাদের এখানে বলা হচ্ছে 30 সেকেন্ড। তো সময়টা আমাদের 30 সেকেন্ড বুঝলাম। তো আমাদের কাজ কত? দেখো কাজ কত হবে, এই পানিটুকু 800 কেজি পানিকে মাটির থেকে এই জায়গায় তুলতে আমার যতটুকু কাজ করা লাগছে সেটাই এই পানিতে পটেনশিয়াল হিসাবে জমা হয়েছে, এই পানিতে স্থিতিশক্তি হিসাবে জমা হয়েছে। তার মানে এই পজিশনে পানির যে স্থিতিশক্তি সেটাই আমার কাজ, ঠিক আছে? মাটি থেকে এখানে তুলতে, মাটি থেকে এই পজিশনে পানিগুলোকে তুলতে আমার যতটুকু কাজ করতে হবে সেই কাজটুকুই পানিতে স্থিতিশক্তি হিসেবে জমা হবে। তার মানে আমি বলতে পারি আমার কাজের পরিমাণ হচ্ছে mgh, ঠিক আছে? তো mgh সমান কত হবে? m হচ্ছে 800 কেজি, g হচ্ছে 9.8 এবং h হচ্ছে আমার 30 মিটার। আমার সময় লাগছে হচ্ছে 30 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি আমার এই জায়গায় যে ইয়েটা হবে, আমার এই জায়গায় যে ক্ষমতাটা সেটা হচ্ছে 7840 জুল। এটা হচ্ছে আমার ক্ষমতা, ওকে? এটা হচ্ছে কি আমার আউটপুট ক্ষমতা, ঠিক আছে? এটা হচ্ছে আমার আউটপুট ক্ষমতা। তার মানে আমার কর্মদক্ষতাটা কত হবে? দেখো কর্মদক্ষতা আমাদের আউটপুট কত হচ্ছে? আউটপুট হচ্ছে 7840। ইনপুট কত? ইনপুট হচ্ছে 20,000 কিলোওয়াট। আমাদের আউটপুটটা হচ্ছে, সরি এখানে জুল দিয়ে দিছি ভুলে, এটা হচ্ছে ওয়াট হবে, ঠিক আছে? কাজের একক হচ্ছে জুল এবং ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ওকে? তা আমার ইনপুটটা কত ছিল? 20,000 কিলোওয়াট। আমার আউটপুট যেহেতু হচ্ছে ওয়াটে, তার মানে আমি ইনপুটটাও ওয়াটে নিয়ে যাই, ঠিক আছে? আমি কী করবো এখানে 1000 গুণ করে দেবো এবং 100%। তখন আমার ভ্যালুটা কত আসে দেখো, আমার ভ্যালুটা আসবে হচ্ছে 39.2%, ওকে? 39.2%। এটা হচ্ছে আমার যে প্রথম যে মোটরটা আছে ওইটার কর্মদক্ষতা। এটা আমরা জানতে চাইছি যে আমার প্রথম যে মোটর আছে ওই মোটরের কর্মদক্ষতা কত হবে। এরপরে দেখো দ্বিতীয় কোয়েশ্চেনটা কী করছে, বলছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো আমাদের এখানে যা যা বলা হয়েছে এগুলো হচ্ছে মেনলি আমাদের বলা হচ্ছে যে দ্বিতীয় মোটরের যে ক্ষমতাটা আছে, দ্বিতীয় মোটরটা একটা এক্সাক্ট পাওয়ার আছে, এক্সাক্ট ক্ষমতা আছে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এক্সাক্ট ক্ষমতাটা আমরা কীভাবে বের করবো? এক্সাক্ট ক্ষমতা বলতে হচ্ছে আমাদের দ্বিতীয় মোটরের যে ইনপুট পাওয়ারটা আছে, ইনপুট যে পাওয়ারটা আছে সেটা বের করতে হবে। আমাদের যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আউটপুটের নমুনা, কিন্তু আমাদের দ্বিতীয় মোটর একটা ইনপুট পাওয়ার দিছে সেখানে, সেই ইনপুট পাওয়ারটা আমার বের করতে হবে। তো আমরা ইনপুট পাওয়ার জন্য কী করবো? আমরা এই কর্মদক্ষতার সাহায্য নিব। কারণ আমরা জানি কি যে কর্মদক্ষতা সমান হচ্ছে ইনপুট বাই কর্মদক্ষতা সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে? ইন্টু 100%। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের কর্মদক্ষতাটা কত? 78.4%। এবং আউটপুটটা আমরা এখানে ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের কর্মদক্ষতার কত দেওয়া আছে? যে 78.4%। এবং আমার লাগবে কি? ইনপুটটা দরকার, যে ইনপুটের পাওয়ারটুকু কত। তো ইনপুট পাওয়ারটুকুকে আমি এক্স ধরতে পারি, যে আমি ধরলাম যে ইনপুট পাওয়ারটুকু হচ্ছে কি এক্স। এক্সের ভ্যালুটা আমার লাগবে যে আমার ইনপুট পাওয়ারটুকু কত। তো ইনপুট পাওয়ারটুকু বের করতে হবে এবং আউটপুটটা কত হয়েছে দেখো। আমাদের বলা হচ্ছে দ্বিতীয় মোটরটা কী করছে? 1200 লিটার পানি তুলছে। মানে আমরা যদি ফিগার আকারে দেখাই, এটা হচ্ছে আমাদের মনে করো ভূমি থেকে এখানে পানি তুলছে। উচ্চতাটা কত? উচ্চতাটা হচ্ছে আমাদের 30 মিটার। 30 মিটার উচ্চতায় 1200 লিটার পানি তুলছে। তো পানির ক্ষেত্রে আমরা কি বললাম যে 1 লিটার সমান 1 কেজি। তার মানে 1200 লিটারে আমরা বলতে পারি কি 1200 কেজি। তার 1200 কেজি পানি তুলছে। সিমিলারলি আমার এখানে কাজটা কত হবে? আমাদের এই জায়গার কাজটুকু কত? এই জায়গার কাজটুকু কত হবে দেখো। এই জায়গার কাজটুকু আমরা এখান থেকে যে কাজটুকু হবে সেটা হচ্ছে পানিতে পটেনশিয়াল হিসেবে জমা হবে। তার মানে আমার পটেনশিয়াল এই যে পানির যে স্থিতিশক্তিটা এবং আমার যে কাজের পরিমাণ দুইটা সমান। তার মানে আমার কাজের পরিমাণ হবে কত? mgh। কাজের পরিমাণ হবে mgh। এবং আমরা যেহেতু এখানে কী নিয়ে ডিল করতেছি, আমরা যেহেতু এখানে পাওয়ার নিয়ে বা
ক্ষমতা নিয়ে ডিল করতেছি, তা আমি এখানে উপরে কাজ বের করবো না, উপরে আমরা ক্ষমতাকে রাখবো। তো ক্ষমতা হচ্ছে কি আমরা জানি, ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। তো এই কাজকে আমরা সময় দিয়ে ভাগ করবো। সময় লাগছে হচ্ছে আমাদের 30 সেকেন্ড, 30 সেকেন্ড ইন্টু 100%। ওকে, তো এই পাশের পার্সেন্ট দুইটা আমরা বাদ এলিমিনেট করে দিতে পারি, দুই পাশে যেহেতু পার্সেন্ট আছে। তো এরপরে যদি আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করি, দেখো কী আসবে, যে 78.4 ইজ ইকুয়াল টু আমাদের এম হচ্ছে 1200, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 30 ডিভাইডেড বাই 30, এবং তার নিচে হচ্ছে এক্স ইন্টু 100। তো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের এক্সের ভ্যালুটা যদি আমরা বের করতে যাই, আমাদের এক্সের ভ্যালুটা আসবে হচ্ছে 1500 ওয়াট। ঠিক আছে, 1500 ওয়াট, অথবা এটাকে যদি আমরা কিলো ওয়াটে নিয়ে যাই, ভ্যালুটা আসবে হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 15 কিলো ওয়াট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বি যে মোটরটা আছে, বি মোটরের ইনপুট পাওয়ার। ওকে, বি মোটরের ইনপুট পাওয়ারটা হচ্ছে আমাদের 15 কিলো ওয়াট। তো আমাদের এখানে শক্তি রূপান্তর প্রক্রিয়া বলতে বোঝানো হয়েছে যে আমাদের শক্তি আসলে মোটরটা কতটুকু পাওয়ার দিতেছে। ঠিক আছে, মোটরটা হচ্ছে 15 কিলো ওয়াট পাওয়ার দিতেছে। 1 সেকেন্ডে সে 15,000 জুল কাজ করতে পারতেছে। ঠিক আছে, আমার পাওয়ারটা হচ্ছে 15,000 ওয়াট, মানে হচ্ছে যে 1 সেকেন্ডে সে 15,000 জুল কাজ করতে পারে। ঠিক আছে, 1 সেকেন্ডে 15,000 জুল কাজ করার শক্তি সে দিতে পারে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মোটরের ক্রাইটেরিয়া। ঠিক আছে, দ্বিতীয় মোটরের পাওয়ারটা হচ্ছে 15,000 ওয়াট, তার মানে হচ্ছে সে 1 সেকেন্ডে 15,000 জুল কাজ করতে পারে। তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখা যাক। আমাদের নেক্সট ম্যাথে বলা হচ্ছে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর, তার মানে একটা মোটর আছে যার কার্যকর ক্ষমতা হচ্ছে 735 ওয়াট। এটি 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূরণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। ঠিক আছে, এবং আরেকটা মোটর যেটা হচ্ছে 1470 ওয়াট কার্যকর ক্ষমতার, সেটি হচ্ছে 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূরণ করতে 5 মিনিট 12 সেকেন্ড সময় চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। ওকে, আমাদের বলা হচ্ছে যে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত হবে। ঠিক আছে, প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় বিভব শক্তি কত হবে। তাহলে প্রথম ট্যাঙ্কের যদি আমরা ফিগারটা কল্পনা করি, সেটা হচ্ছে কতটুকু উচ্চতায় আছে, একটা 9 মিটার উঁচু দালানের ছাদে আছে। তার মানে ভূমির থেকে আমার যে প্রথম ট্যাঙ্কের যে উচ্চতাটা সেটা হচ্ছে 9 মিটার, এবং পানি যখন ফুল থাকে তখন সেটা কয় লিটার হয়, সেটা হচ্ছে 1000 লিটার। ওকে, 1000 লিটার পানি, 1000 লিটার, তো পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি, তার মানে 1000 লিটারকে আমি বলতে পারি 1000 কেজি। তো এখন আমার এখানে বিভব শক্তিটা জিজ্ঞাসা করছে। আমরা বিভব শক্তির ফর্মুলা জানি, আমরা জানি বিভব শক্তি সমান হচ্ছে এম জি এইচ। তো আমার এম কত, এম হচ্ছে 1000 কেজি, জি হচ্ছে 9.8, এবং এইচ হচ্ছে 9 মিটার। তার মানে টোটাল ভ্যালুটা কত আসবে এখানে, আমার টোটাল ভ্যালুটা আসবে হচ্ছে 88200 জুল। তার মানে এটাই হচ্ছে আমার বিভব শক্তি। এখানে আমাদের একটা ম্যাচ শেষ। তো এরপরে যদি আমরা পরের ম্যাথটাতে যাই, পরের ম্যাথটা কী বলছে দেখো, যে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি না। ঠিক আছে, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ। ঠিক আছে, তার মানে বুঝে যেতেছি কি, মোটরগুলো যে টাইমটুকু চলছে ওই পরিমাণ টাইমে তারা পানির ট্যাঙ্ক ভর্তি করার পরেও আরও এক্সট্রা অনেক পানি তুলছে। ওকে, এক্সট্রা অনেক পানি তুলছে। তার মানে আমার প্রথমে দেখতে হবে যে মোটরগুলা কতটুকু কাজ করছে ওই টাইমটুকুতে। ঠিক আছে, মোটরটুকু ওই টাইমটুকুতে কতটুকু কাজ করছে। তাহলে আমরা দুইটা ভাগ করি, যে আমরা প্রথমে হচ্ছে কি প্রথম মোটরেরটা চিন্তা করি, যে প্রথম মোটরের ক্ষেত্রে চিন্তা করি। দেখো, প্রথম মোটরের কার্যকর ক্ষমতাটা কত ছিল, 735 ওয়াট, এবং আমরা ক্ষমতার ফর্মুলাটা জানি, যে ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। ঠিক আছে, কাজ বাই সময়, তার মানে হচ্ছে আমরা ক্ষমতা থেকে কাজ বের করতে পারবো। ওকে, তা আমাদের এখানে ভ্যালুগুলোতে কী দেওয়া হচ্ছে, যে 735 ওয়াট হচ্ছে তার কার্যকর ক্ষমতা। কাজের ভ্যালুটা আমরা জানি না, কাজের ভ্যালুটা আমরা বের করবো। ধরলাম কাজের ভ্যালুটা হচ্ছে এক্স। সময়, সে কতটুকু সময় কাজ করছে দেখো, বলছে 2 মিনিট 12 সেকেন্ড। তো 2 মিনিট 12 সেকেন্ডকে যদি আমি একবারে সেকেন্ডে কনভার্ট করি, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, 2 মিনিট সমান হচ্ছে 120 সেকেন্ড, তার সাথে আরও 12 সেকেন্ড যোগ করলে আমাদের হবে 132 সেকেন্ড। ওকে, টোটাল 132 সেকেন্ড কাজ করছে। তো এখান থেকে আমি কাজের ভ্যালুটা বের করতে পারবো। এখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বের করি, আমার এক্সের আনসারটা আসবে 97,020 জুল। ঠিক আছে, 97,020 জুল সে কাজ করছে এখানে। ওকে, তো সিমিলারলি আমরা হচ্ছে এখন 2 নাম্বার যে মোটরটা আছে, আমরা হচ্ছে এখন 2 নাম্বার মোটরের কাজটা বের করব। তো 2 নাম্বার মোটরের ক্ষমতা কতটুকু বলা হয়েছে দেখো, তো এইখানে সেম ফর্মুলাটা আবার অ্যাপ্লাই হবে। তো 2 নাম্বারের মোটর যে ক্ষমতাটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1470 ওয়াট। ঠিক আছে, 1470 ওয়াট,
এবং কাজের ভ্যালুটা আমরা কি জানি না, কাজের ভ্যালুটা আমরা আবার ধরলাম কি এখানে কত হবে, যে এখানে আমরা ওইখানে এক্স ধরছি, এখানে ওয়াই ধরলাম, যে কাজের ভ্যালুটা হচ্ছে ওয়াই। কাজ সময় কতক্ষণ, সময় হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড। তো 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তো 5 মিনিট হবে 300 সেকেন্ড, 300 + 12 হচ্ছে 312 সেকেন্ড ইন টোটাল। ওকে, তো এখানে হচ্ছে 312 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করতে যাই, আমাদের ওয়াইয়ের ভ্যালুটা হবে হচ্ছে 4,58,640 জুল। ঠিক আছে, তো এখানে আমাদের দ্বিতীয় মোটরটা মোটামুটি অনেক কাজ করছে। তা আমাদের এখন দেখতে হবে যে আসলে তারা পানি কতটুকু এক্সট্রা তুলছে। ওকে, পানি তারা কতটুকু এক্সট্রা তুলছে। এখন পানি এক্সট্রা কখন তুলবে, যখন তাদের মানে মেইন কাজটুকু শেষ। দ্বিতীয় মোটরটা হচ্ছে 3000 লিটার ট্যাঙ্ক 15 মিটার উচ্চতায়, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 1000 লিটার ট্যাঙ্ক 9 মিটার উচ্চতায়। তার মানে এই কাজটুকু করতে তার যতটুকু কাজ করা দরকার, ঠিক আছে, এইটুকু পানি তুলতে তার যতটুকু কাজ করা দরকার, ততটুকু কাজের পরে সে যতটুকু এক্সট্রা কাজ করবে সেই পরিমাণ পানি সে উপরে তুলবে। ঠিক আছে, সেই পরিমাণ পানি সে এক্সট্রা তুলবে। ওকে, তা আমাদের প্রথমে দেখতে হবে যে এই কাজটুকু করতে তার কতটুকু সময় লাগে। ওকে, এই কাজটুকু করতে তার সময় কতটুকু লাগে। তো দেখো আমাদের যদি আমরা এখানে যে ফিগার আঁকাই, যে এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে, যে এটা হচ্ছে কতটুকু, যে 9 মিটার উচ্চতায়। এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর, যে এখানে হচ্ছে 9 মিটার উচ্চতায় একটা পানির ট্যাঙ্ক আছে, সেটা কত 1000 কেজির, 1000 কেজির, কারণ পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি। 9 মিটার উচ্চতায় 1000 কেজির পানি সে তুলছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কত 15 মিটার উচ্চতায় 3000 কেজি পানি সে উপরে তুলছে। তো এই দুইটা ক্ষেত্রে কাজের অ্যামাউন্টটা কত হবে। দেখো কাজের অ্যামাউন্ট আমরা আগেও দেখছি যে এখান থেকে পানিগুলোকে উপরে তুলতে আমার কাজের অ্যামাউন্ট যত হবে, পানির পটেনশিয়াল এনার্জিটাও ততই হবে। ঠিক আছে, পানির স্মৃতিশক্তিটাও ততই, কারণ আমার কাজটা সেখানে স্মৃতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাই এখানে পানির স্মৃতিশক্তি হবে mgh, এখানেও স্মৃতিশক্তি হবে mgh। তাহলে দুইটা জায়গায় ভ্যালু কত আসে দেখো, আমরা যদি দুইটা জায়গায় ভ্যালু ক্যালকুলেট করি, m হবে আমার 1000, g হবে 9.8, এবং আমার যে এইচটা আছে সেটা হচ্ছে 9 মিটার। আমার এখানের ভ্যালুটা আসবে হচ্ছে 88,200 জুল। এবং আমার দ্বিতীয় সিনারিওতে আমার এম হবে হচ্ছে 3000, জি হচ্ছে 9.8, এবং এইচ যেটা আছে সেটা হচ্ছে 15 মিটার। তো আমার এখানের ভ্যালুটা আসবে হচ্ছে 4,41,000 জুল। ঠিক আছে, তার মানে এই এতটুকু কাজ সে পানির ট্যাঙ্ক ভরতেই কাজে লাগাবে, এতটুকু কাজ সে পানির ট্যাঙ্ক ভরার জন্যই লাগবে। এরপরে যতটুকু এক্সট্রা আছে সেই কাজটুকু ইউজ হবে কিসে, এক্সট্রা পানি তোলার ক্ষেত্রে। তাহলে চলো এই কাজটুকু আমরা এখান থেকে বিয়োগ করব, এই কাজটুকু এখান থেকে বিয়োগ করব, তারপর আমরা দেখব যে এক্সট্রা কতটুকু কাজ সে করছে। তাহলে এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দেই, ঠিক আছে, এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে আমরা একটা ভ্যালু পাবো। সিমিলারলি আমরা যদি এইটা এখান থেকে বিয়োগ করি, তাহলে আমরা এখানে একটা ভ্যালু পাবো। তো দুইটা ভ্যালু কত হবে, আমাদের প্রথম ক্ষেত্রে এক্সট্রা কাজ করছে হচ্ছে 8,820 জুল, দ্বিতীয় ক্ষেত্রে এক্সট্রা কাজ করছে হচ্ছে 17,640 জুল। ঠিক আছে, তো এখন আমার দেখার বিষয় হচ্ছে যে তারা এই পরিমাণ কাজ দিয়ে কতটুকু পানি তাদের নিজ নিজ জায়গায় তুলতে পারবে। ঠিক আছে, কতটুকু পানি তারা নিজ নিজ জায়গায় তুলতে পারবে। তো এখানে একটা বিষয় দেখো, আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের এখানে যদি পানি তুলতে চাই, যে কত কেজি পানি তুলতে পারছে এটা আমরা জানি না, তো ধরলাম m কেজি পানি যদি সে তুলতে চায় উপরে, প্রথম বস্তুটা m কেজি পানি যদি সে উপরে তুলতে চায়, তাহলে তার কতটুকু শক্তি লাগবে। তার মানে সেই একই জিনিসটা আসবে, সে কাজ করবে কত পরিমাণ, mgh পরিমাণ কাজ করবে। তার মানে আমরা তো m জানি না, m এর ভ্যালু আমরা বলতে পারবো না, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। m এর ভ্যালুটা আমরা জানি না, g এর ভ্যালু হচ্ছে 9.8, h হচ্ছে 9 মিটার। তার মানে এই কাজটুকু তারা m পরিমাণ ভর, এর m ভরের পানির জন্য যদি সে করে, তার সর্বোচ্চ সে কতটুকু কাজ করতে পারবে, সেটা হচ্ছে 8,820 জুল কাজ। তো এখান থেকে যখন আমরা m এর ভ্যালুটা বের করব, তখন আমরা জানতে পারবো সে কতটুকু পানি এক্সট্রা তুলছিল। ঠিক আছে, তো এই ভ্যালুটাকে আমরা ক্যান ইউজ করলাম, যে আমরা বুঝছি যে কোনো m ভর পরিমাণ যদি সে এখানে পানি তুলতে চায়, তাহলে তার mgh পরিমাণ কাজ করতে হবে। তাহলে mgh সমান তার কত, তার এক্সট্রা যে কাজটুকু সে করছে সেই পরিমাণ পানি সেখানে তুলছে। তো এখান থেকে যদি আমরা m এর ভ্যালুটা সলভ করি, আমাদের আনসারটা এখানে আসবে হচ্ছে 100 কেজি। ওকে, তার মানে সে 100 কেজি পানি সেখানে এক্সট্রা তুলছিল। এখন যদি আমরা দেখি যে দ্বিতীয় পানির এর ক্ষেত্রে কী হবে, দ্বিতীয় পানির ক্ষেত্রে দেখো কী হবে, যে সে যদি এই উচ্চতায় যদি সে m ভর পরিমাণ পানি তুলতে চায়, তাহলে তার কাজ করতে হবে mgh পরিমাণ। ঠিক আছে, সিমিলারলি mgh পরিমাণ সে কাজ করতে হবে। তাহলে m কত হবে, m এর ভ্যালুটা আমরা জানি না। আচ্ছা, m যেহেতু আমরা 1 নং ক্ষেত্রে ইউজ করছি, আমরা 2 নং ক্ষেত্রে m প্রাইম ইউজ করি। g এর ভ্যালুটা আমরা জানি 9.8, এবং h কত, সে 15 মিটার উচ্চতায় পানি তুলতে হবে। তো 15 মিটার উচ্চতায় পানি তুললে তার সর্বমোট সে কতটুকু কাজ করতে পারবে, 17,640
জুল পর্যন্ত সে কাজ করতে পারবে, 17,640 জুল। তো এই কাজের পরিমাণ, কাজের জন্য সে কতটুকু পানি তুলতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা এম প্রাইমের ভ্যালুটা সলভ করি, ঠিক আছে, উপর আমরা এম সলভ করছি, এখানে যদি আমরা এম প্রাইমটা সলভ করি তাহলে আমাদের আনসারটা কত আসে দেখো, আমাদের আনসারটা আসবে এখানে 120 কেজি। ঠিক আছে, তার মানে আমার প্রথম যে মোটরটা আছে, প্রথম মোটর 100 কেজি পানি এক্সট্রা তুলছিল এবং দ্বিতীয় মোটর 120 কেজি পানি এক্সট্রা তুলছে। ঠিক আছে, তার মানে আমার যে দ্বিতীয় মোটরটা আছে, দ্বিতীয় মোটর বেশি পানি তুলবে প্রথম মোটরের তুলনায়। ওকে, দ্বিতীয় মোটরের পানির পরিমাণ প্রথম মোটরের তুলনায় বেশি হবে। তার মানে দ্বিতীয় মোটর আমার প্রথম মানে যতটুকু পানির দরকার ছিল মানে 3000 লিটার, সে 3000 লিটারের থেকেও বেশি 120 কেজি পানি মানে 120 লিটার পানি সে এক্সট্রা তুলছে। ঠিক আছে, এবং সেই পরিমাণটাই প্রথম মোটরের ক্ষেত্রে 100 কেজি বা 100 লিটার। ঠিক আছে, 100 লিটার পানি সে এক্সট্রা তুলছিল। চলো আমাদের নেক্সট ম্যাথটা আমরা দেখি। নেক্সট ম্যাথটা কী বলছে, আমাদের নেক্সট ম্যাথে বলা হচ্ছে এ অবস্থান থেকে একটি বস্তু মুক্তভাবে পড়তে দেওয়া হলো। ঠিক আছে, এখানে হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুটাকে উপর থেকে পড়তে দেওয়া হলো এবং তার যে সর্বোচ্চ উত্তর সেটা হচ্ছে কত, 15 মিটার। আচ্ছা, বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তো ভূমিতে কখন আঘাত করবে, দেখো ভূমিতে আঘাত করবে যখন বস্তুটা এই জায়গায় চলে আসবে। ওকে, বস্তুটা এই জায়গায় চলে আসবে। তো আমরা আবার সেই শক্তির নিত্যতার সূত্র আমরা চিন্তা করতে পারি। তো শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী আমরা যদি আমরা ফিগারটা আবার ড্র করি, যে ফিগারটা কীরকম হবে, যে এখানে হচ্ছে এই বস্তুটা ছিল, তার যে হাইটটা ছিল, হাইটটা কত ছিল, হাইটটা হচ্ছে 15 মিটার। তো আমাদের এই বস্তুর এখানে একটা সর্বোচ্চ শক্তি থাকবে, সর্বমোট শক্তি থাকবে, এবং সে যখন একবারে মাটিতে লেগে যাবে বা আঘাত হানবে তখন তার একটা সর্বমোট শক্তি থাকবে। তো সর্বোচ্চ অবস্থায় তার দুই ধরনের শক্তি থাকতে পারে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, তো এখন সর্বোচ্চ অবস্থায় তার কাইনেটিক কোনো এনার্জি থাকবে না, কারণ কি, তার এখানে কোনো প্রকার বেগ নেই, সে স্থির অবস্থায় আছে। এখান থেকে জাস্ট পড়া শুরু করার আগে সে স্থির অবস্থায় পড়ছে, তার মানে তার কাইনেটিক এনার্জিটা কত হবে, 0। তার যে পটেনশিয়াল এনার্জিটা হবে সেটা কত হবে, mgh। তো এম এর ভ্যালুটা কত, আমাদের এখানে ভরটা দেওয়া হয়নি, তো আমরা ধরে নিতে পারি যে এম এর ভ্যালুটা যেহেতু ভর দেওয়া নেই, আমরা এটাকে ধরলাম যে এম কেজি। ওকে, এম কেজি ভরের একটা বস্তু। তো আমাদের এমের জায়গায় এমই থাকলো, জি হচ্ছে 9.8 এবং এইচ হচ্ছে 15 মিটার। তার মানে আমার টোটাল যে সর্বমোট শক্তিটা হবে সেটা হচ্ছে আমাদের কাইনেটিক প্লাস পটেনশিয়াল এনার্জিটা। তো আমার সর্বমোট শক্তিটা হবে কত, সর্বমোট শক্তিটা হবে আমাদের এখানে 147 এম জুল। ঠিক আছে, 147 এম জুল। এখান থেকে আমরা বলতে পারি আমার যখন বস্তুটা একবারে মাটিতে চলে আসবে, ঠিক আছে, মাটিতে চলে আসবে, তখনও তার সর্বমোট শক্তিটা কিন্তু 147 এম জুলই থাকবে। ঠিক আছে, তার যে সর্বমোট শক্তি সেটা কত থাকবে, 147 এমই থাকবে। তাহলে দেখি আমরা ভাগ করি, এখানেও তার দুই ধরনের শক্তি থাকবে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এবং এই দুটার যোগফল কত আসবে, এই দুটার যোগফল আসবে 147 এম। তো পটেনশিয়াল এনার্জিটা কত হবে, এই পটেনশিয়াল এনার্জি এই জায়গায় তার 0 হবে, কারণ কি, সে যখন মাটিতে চলে আসছে মাটির সাথে তার দূরত্বটা হচ্ছে 0, তার মানে তার যে হাইটটা আছে, হাইটটা যেহেতু 0, তার মানে পুরো ভ্যালুটাই কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে হাফ ইন্টু এম, আমরা এ ভরের বস্তু মানে এর যে ভরটা আছে সেটাকে আমরা এমই ক্যালকুলেট করছি। ওকে, এমের জায়গায় এম থাকলো, এবং ভি, আমার ভ্যালোসিটিটাই দরকার, ভিটা কত হবে এটা দরকার, এবং তাদের সর্বমোট যোগফলটা কত হবে, সর্বমোট যোগফলটা হবে 147 এম। আমরা যদি এখানে সলভ করি তো আমাদের এই ভ্যালুটা পাবো আমরা হচ্ছে, এখানে দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 147 এম। এই দুই পাশ থেকে আমরা এম কেটে দিতে পারি। ঠিক আছে, তার মানে আমার হাফ ইন্টু আমার ভি স্কোয়ারের ভ্যালুটা হবে হচ্ছে 147 ইন্টু 2, তার মানে আমার ভি এর যে ভ্যালুটা হবে, ভি এর ভ্যালু হবে √292। তো যেটার আনসারটা আসবে হচ্ছে 17.14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমার যে বস্তুটা আছে সেটা যখন মাটিতে আঘাত হানবে তার যে ভ্যালোসিটি সেটা হবে 17.14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা এইভাবে শক্তির নিত্যতা দিয়ে এই ধরনের ম্যাথগুলো খুবই ইজিলি সলভ করতে পারবো। ওকে, এরপর দেখো আমাদের এরপরের ম্যাথটা কী বলছে। তো আমাদের পরের ম্যাথে বলছে পরন্ত অবস্থায় বস্তুটির যে কোনো অবস্থানে কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, এই ধরনের ম্যাথগুলো তুমি যত বেশি শক্তির নিত্যতা সূত্র ইউজ করবা তত সহজ হবে। ওকে, তা আমাদের বলছে পরন্ত অবস্থায় কোনো বস্তুর কোন অবস্থানে, ঠিক আছে, অবস্থান। তো এইখানে দুই ধরনের কোয়েশ্চেন করতে পারে, যে কোন অবস্থানে, অথবা যখন তাদের যান্ত্রিক শক্তি বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তখন তার গতিটা কত থাকবে বা বেগ কত থাকবে। ঠিক আছে, দুই ধরনের কোয়েশ্চেন করতে পারে, আইদার তোমাকে অবস্থান জানতে চাইতে পারে অথবা বেগ জানতে চাইতে পারে। ওকে, তো আমরা এই ম্যাথটাই সেম ম্যাথটা আমরা আবার বেগের ক্ষেত্রেও করব।
ঠিক আছে, একটা হচ্ছে অবস্থানের ক্ষেত্রে, একটা হচ্ছে বেগের ক্ষেত্রে, যে বস্তুটির বেগ কত হবে যখন বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো সর্বপ্রথম আমি এই শর্তটাকে লিখি যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, এটাকে আমরা কি বলতে পারি? তো বিভব শক্তিকে আমরা কি জানি, যে বিভব শক্তি মানে, এই শর্তটাকে আমরা যদি উপরে লিখি, আমরা বিভব শক্তি মানে জানি হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে mgh। তো আমাদের বলা হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, মানে আমার যে যান্ত্রিক শক্তিটা আছে মানে হচ্ছে হাফ mv², তারে যদি আমি 2 দিয়ে ভাগ করি বা হাফ গুণ করি, ওকে, এই ভ্যালুটা আমার যে যান্ত্রিক শক্তিটা আছে তাকে যদি আমি হাফ করি, সেই ভ্যালুটা আমার বিভব শক্তির সমান হবে। ওকে, এই জিনিসটা এখানে মেনশন করা হচ্ছে। এটা যদি আমি এইভাবে লিখি জিনিসটা এরকম দেখায়। ওকে, এইখান থেকে আমরা এটাকে আরেকটু সাজায় গুছায় লিখতে পারি। কীরকম? আমরা এই দুইটা আছে, এই পাশে ভাগ আছে, এই পাশে আনলে আমরা এটা গুণ হবে, মানে হচ্ছে 2 mgh ইজ ইকুয়াল টু হাফ mv² লিখতে পারি আমরা। ওকে, 2 mgh ইজ ইকুয়াল টু হাফ mv²। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের দুইটা জায়গায় কাজে লাগবে। তো চলো আমরা প্রথমে ম্যাথটা করব কী হিসাবে, যে কোন অবস্থানে আছে ওইটা বের করার জন্য, এবং পরবর্তীতে করব যে কত বেগ সেটা বের করার জন্য। তো কোন অবস্থানে যদি আসে, আমরা মনে করি যে কোনো একটা অবস্থানে থাকতে পারে, যে এইচ উচ্চতায় আছে, যে এইচ উচ্চতায় আছে। ওকে, তো এইচ উচ্চতায় থাকলে আসলে দেখো কি হবে, আমরা জানি কি যে বস্তুর সর্বমোট যে শক্তিটা আছে সেটা অলওয়েজ সব জায়গায় সেম থাকে। তো আমরা বের করছিলাম যে এ বস্তুর যে সর্বমোট শক্তিটা সেটা কত 147 m, তার মানে পিক অবস্থায় তার কত 147 m, এটা হচ্ছে তার সর্বমোট শক্তি 147 m জুল। তার ভরটা কত ধরছি আমরা, ভর ধরছি হচ্ছে m কেজি। তার মানে আমার যে এইচ অবস্থানেও তার একটা শক্তি থাকবে। শক্তিটা কিসের কনসিস্টিং, শক্তিটা কী থাকবে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি থাকবে, আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি থাকবে, এবং সেটার যে যোগফলটা সেটা আবার কার সমান হবে, আমার যে সর্বমোট শক্তিটা আছে তার সমানই হবে। ওকে, এখন আমাদের একটা জিনিস দেখো, আমাদের বলা হচ্ছে কি আমাদের যে কাইনেটিক এনার্জিটা, তো আমরা চিন্তা করলাম যে এইচ উচ্চতায় হবে এই কাজটা। ওকে, এইচ উচ্চতায় হবে। তো এইচ উচ্চতায় তার সর্বমোট শক্তিটা কী কী থাকবে, তার সর্বমোট উচ্চতায় হচ্ছে পটেনশিয়াল এনার্জি থাকবে এবং কাইনেটিক এনার্জি থাকবে। ঠিক আছে, এবং তাদের সর্বমোট শক্তিটা কত হবে, আমরা এই যে আগের ম্যাথে বের করছিলাম যে 147 m, 147 m। এখানে এমটা কি, এম হচ্ছে ভর, আমরা ভরটা ধরে নিছি যে এম হচ্ছে ভর। তো এখানে একটা জিনিস দেখো, আমাদের যখন এইচ বের করতে হবে বা উচ্চতা বের করতে হবে, তখন আমরা যদি এই যে কাইনেটিক এনার্জিটা আছে, এই যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা আছে বা গতিশক্তিটা আছে, সেটাকে যদি আমরা স্থিতিশক্তিতে হিসাবে লিখতে পারি, স্থিতিশক্তির প্রতিরূপ হিসেবে লিখতে পারি, তাহলে আমাদের সবগুলা ভ্যালু এইচে চলে আসতেছে। তো এই জিনিসটা আমাদের জন্য অনেক ইজি। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে পাইছিলাম যে হাফ mv² সমান কত লেখা যায়, 2 mgh লেখা যায়। তার মানে হাফ mv² জায়গায় 2 mgh লিখতে পারবো। তার মানে এই mgh জায়গায় mgh থাকলো, আমরা হাফ mv² mgh দিয়ে রিপ্লেস করলাম, কত 2 mgh দিয়ে রিপ্লেস করলাম, এবং এই শর্তটা আমাদের কোয়েশ্চেন থেকেই পাওয়া। কোয়েশ্চেন থেকে আমরা জানতে পারছি যে আমরা হাফ mv² 2 mgh লিখতে পারবো। এখন কথা হচ্ছে আমরা কেন এটাকে রিপ্লেস করলাম। ঠিক আছে, কারণ আমার ডিজায়ার যে আনসারটা আছে সেটা হচ্ছে কিসে, আমার উচ্চতাটা দরকার। আমার এখানে ভ্যালোসিটির কোনো প্রকার কাজ নাই, আমাদের ভ্যালোসিটি জানতে চায় নাই। তো এর জন্য আমরা এখানে পুরাটা কী করলাম, উচ্চতায় কনভার্ট করলাম। এখন উচ্চতায় কনভার্ট করলে দেখো আমার শুধুমাত্র উচ্চতাটা এখানে ভ্যারিয়েবল, উচ্চতার ভ্যালুটা আমি জানি না। এম এর ভ্যালুটা কি, ভর, আমরা এম ভর ধরে নিছি, এবং জি এর ভ্যালু হচ্ছে 9.8, এটা আমরা জানি। শুধুমাত্র হাইটের ভ্যালুটা আমরা জানি না। টোটাল যোগফলটা কত হবে 147 m। তো আমরা যদি এই তিনটা জিনিস যোগ করি, আমার এখানে আসবে হচ্ছে 3 mgh ইজ ইকুয়াল টু 147 m। দুই পাশ থেকে আমরা m কেটে দিতে পারি, আমার এখানে 3 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 147। আমি যদি এখান থেকে এইচ এর ভ্যালুটা বের করি, আমার আনসারটা কত আসে দেখো, আমার এইচ এর ভ্যালু হচ্ছে 5 মিটার। ওকে, তার মানে কি, আমরা যদি 5 মিটার উচ্চতায় থাকি তখন আমার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ওকে, বুঝতে পারছো এটা? তো এখন আমরা সেম জিনিসটা আমরা করব কি, আমরা দেখব যে কোন অবস্থাতে, মানে যখন আমার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, তখন আমার বেগটা কত হবে, মানে এই 5 মিটার উচ্চতায় থাকা অবস্থায় আমার বস্তুর বেগ কত হবে। তো বেগের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা আবার রিপিট করব, যে সর্বমোট শক্তি কত হবে, তার যে স্থিতিশক্তি আছে এবং তার যে গতিশক্তি আছে, মানে mgh প্লাস হাফ mv² ইজ ইকুয়াল টু তার সর্বমোট শক্তি হবে। তার সর্বমোট শক্তিটা কত 147 m। তো এখন দেখো আমরা এখানে কী বের করতেছি, আমাদের এখানে বেগ বের করতে হবে। আমাদের এখানে কিন্তু উচ্চতার কোনো কাজ নাই। তা আমরা এখন কি করব, উচ্চতাকে বেগ দিয়ে কনভার্ট করব। আমরা mgh কি লিখতে পারি, দেখো 2 mgh সমান লিখতে পারি হাফ mv²। তো
এখান থেকে আমরা বলতে পারি না যে mgh সমান আমরা লিখতে পারি কি যে হাফ ইন্টু হাফ এমভি স্কোয়ার, তার মানে হচ্ছে 1/4 অফ এমভি স্কোয়ার। তার মানে আমরা mgh-কে 1/4 অফ এমভি স্কোয়ার লিখতে পারি। তা আমরা এখানে কি করব, mgh-কে 1/4 অফ এমভি স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিব প্লাস হাফ এমভি স্কোয়ার। কারণ কি আমার এখানে পুরো ভ্যালোসিটি দরকার, আমার এখানে হাইটের কোনো কাজ নাই, ইজ ইকুয়াল টু 147 এম। এখন আমরা যদি এটাকে যোগ করি আমার ভ্যালু আসবে হচ্ছে 4/3 এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 147 এম। এম কেটে দিতে পারি, আমার এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা আসবে হচ্ছে 147 ইন্টু 4/3, আমার ভি এর ভ্যালুটা আসবে হচ্ছে √196, যেটার ভ্যালুটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে যখন আমার 5 মিটার উচ্চতায় আসবে তখন আমার ভ্যালোসিটিটা কত হবে, 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো যখন যদি আমাদের এই ধরনের কোয়েশ্চেন করে যে কোন উচ্চতায় আমাদের একটা নির্দিষ্ট শর্ত পূরণ করবে অথবা একটা নির্দিষ্ট শর্ত পূরণের অবস্থায় তার বেগ কত হবে, তখন আমরা এইভাবে হচ্ছে যখন মানে এইভাবে হচ্ছে আমাদের বেগ মানে শক্তির নিত্যতার যে ফর্মুলাটা আছে ওইটা দিয়ে আমরা এই ধরনের ম্যাথগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথগুলো অনেক ইজি হবে। এই ম্যাথগুলো আরও বিভিন্নভাবে করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মতে ইজিয়েস্ট একটা ওয়ে। আমরা শক্তির নিত্যতার সূত্র যখন ব্যবহার করতে পারবো তখন আমরা এই ম্যাথগুলো এই জাস্ট 2-3 পেজের ম্যাথ আমরা জাস্ট ইজিলি সলভ করে ফেলতে পারবো অল্প একটা জায়গার ভিতরে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। পুরো ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আর হচ্ছে তোমাদের এই ক্লাসের পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। থ্যাংক ইউ।